নমস্কার, আমি অভিজিৎ তাঁতি। আগামীকাল অর্থাৎ 22শে ডিসেম্বর করুণাময়ী থেকে বিকাশ ভবনে আমাদের একটা অভিযান আছে, একটা অবস্থান কর্মসূচি আছে। আপনারা প্রত্যেকে যারা যোগ্য শিক্ষাকর্মী আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা একটা হাতে সময় নিয়ে ধীরে সুস্থে তারা আসুন, আমাদের সম্মেলনে অংশগ্রহণ করুন, আমাদের বিক্ষোভ কর্মসূচিকে সফল করুন। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা বর্তমানে কর্মরত আছেন, কোনো সমস্যা নেই, 2016 প্যানেল ছাড়া কর্মরত আছেন, তার কাছে প্রত্যেককে অনুরোধ করব আমাদের আন্দোলনকে সমর্থন করুন। রাজনৈতিক, অরাজনৈতিক মঞ্চের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, আপনাদের সমর্থনের প্রয়োজন আছে আমাদের। এছাড়া বিভিন্ন গ্রুপের সদস্য, আমাদের শিক্ষাকর্মীদের গ্রুপ, এছাড়া টিচারদের গ্রুপ থেকে শুরু করে সমস্ত জায়গার গ্রুপ থেকে আপনারা আমাদের আন্দোলনকে সমর্থন করুন এবং সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন। আমরা জানি, আপনারাও জানেন, দীর্ঘ 7 বছর কি 8 বছর আমাদের চাকরি করার পরে আমাদের বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। মানে যে ছেলেরা ধরুন 32 বছর 33 বছর চাকরি পেয়েছে, তার বর্তমান বয়স 40-41 বছর বয়স। এই বয়সে দাঁড়িয়ে তার পক্ষে একটা মানে সমুদ্রের মতো একটা আপনার কম্পিটিশনে এসে 2025-এর সাথে তারা কিভাবে নিজের চাকরিটাকে সুনিশ্চিত করতে পারবে। মানে যে চাকরির উপর তার সমস্ত কিছু ডিপেন্ড করতে, বউ বাচ্চা, তার বাবা মা ডিপেন্ড করছে। একটা জিনিস হয়, একটা ব্যাপার হয়, আমি এটা বুঝতে পারি না যে একটা জিনিস কোর্টের বিচারপতিরা সত্যিই কি মানে অশিক্ষিত, মানে একটু বায়োলজিক্যালি জ্ঞান নেই। যে ছেলেটা 25 বছর 27 বছর 30 বছরে একটা এনার্জি ছিল, তার মধ্যে ব্যাপার ছিল, দীর্ঘ 7 বছর পরে তার সময়ের পরিবর্তন হয়, তার সঙ্গে সঙ্গে মানসিক এবং বায়োলজিক্যালি কিছু পরিবর্তন হয়। এরা কি আলটিমেটলি এরা জানেও না, মানে তাদের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটুখানিও তারা সায়েন্স পড়েনি, মানে সায়েন্স পড়ার প্রয়োজনও মনে করেন। তার বায়োলজির সাবজেক্টটা যদি একটু ভালো করে তারা পড়তো, তারা অন্ধের মতো কখনো বিচার দিত না। মানে যে ছেলেটা 32, 33, 34 বছর আমাদের যারা আছে, যারা চাকরি পেয়েছে, তাদের বর্তমান বয়স 40, 41, 42 বছর বয়স। যারা ধরুন 20-22 বছরে, মানে 100% এমন জন আছে যারা প্রচণ্ড কম বয়সে চাকরি পেয়েছে। এবং যারা এই বয়সে এই অসময়তা, মানে এত বড় একটা দুর্নীতি হয়েছে, তার মধ্যে তারা নিজেদেরকে প্রমাণিত করে তারা নিজেদের চাকরিটিকে কনফার্ম করেছে। এটা কি কম কথা? আপনারা এটা বুঝতে পারছেন না? আমি কেন বুঝতে পারি না? এটা সুপ্রিম কোর্টে একটা মানে রাস্তায় যে রিস্কাওয়ালা সেও পর্যন্ত বুঝতে পারে। মানে হাস্যকর বিষয় একটা, যে রাস্তায় একটা রিস্কাওয়ালা পর্যন্ত বুঝতে পারে যে একটা বায়োলজিক্যালি ব্যাপার থাকে। একটা মানুষকে আপনি যে কোনো বয়সে এত বড় একটা যেটা স্ক্যাম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানে এসএসসি স্ক্যাম, এছাড়া বিভিন্ন স্ক্যাম আমরা দেখেছি, এত বড় একটা দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিতে আপনারা যাদেরকে অ্যারেস্ট করেছিলেন, মানে যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, এছাড়া আরও যারা যারা অ্যারেস্ট হয়েছেন, তাদের প্রত্যেকে বর্তমানে মুক্ত, তারা প্রত্যেকে তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ আপনারা কী করলেন? কাদেরকে আপনারা দোষারোপ করলেন? না, যারা কোনো দোষ করেনি, যারা চুরি করেনি, তাদেরকে আপনারা দোষারোপ করলেন, তাদেরকে আপনারা টেনে তাদেরকে পরীক্ষা দিতে বললেন। মানে এটাই কি সঠিক বিচার ব্যবস্থা? মানে একটুখানিও যদি, মানে সায়েন্সটা আপনাদের সাবজেক্টে ছিল কি না জানি না, একটু যদি আপনারা ওই বিচার ব্যবস্থার সিংহাসনে, মানে ওই আসনটাকে আপনারা হিসাব মতো আমার মতে কলঙ্কিত করছেন। মানে এইটুকু আপনাদের নলেজ বোধ নেই যে একটা ছেলে যে 30 বছর 32 বছর 35 বছর যে চাকরি পেয়েছে, সে 40, 41 বা 38 বা 8, 6, 37, তারা সেই বয়সে কী করবে? আমি অভিজ্ঞতা, আমি যখন চাকরি পেয়েছিলাম তখন আমার বয়স ছিল 28 কি 29, আমার বর্তমানে বয়স প্রায় 36-এর ওপরে। এবং আমি এই দীর্ঘ 7 বছরের মধ্যে আমার মানে একটা ব্রেনের একটা সমস্যা হয়েছিল, যার ফলে আমি মানে অলরেডি ট্রিটমেন্ট করছি। আমার সমস্যা হয় লিখতে, আমার সমস্যা হয় কোনো কিছু মনে রাখতে। তো আপনারা বলতে চেয়েছেন মানুষ যেই বয়সে আপনার চাকরি পেয়েছেন সারা জীবনই সেই বয়সে থাকবে। অর্থাৎ আপনারা যদি মনে করেন
মানে আপনাদের জেদ, আপনাদের কোনো রাজনৈতিক মানে যে রাজনৈতিক মতাদর্শে আপনারা বিশ্বাস করুন না কেন, ওটাকে চরিতার্থ করার জন্যে আপনারা আপনাদের রায়টাকে এরকম দিয়ে দিচ্ছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি, আপনারা অন্যান্য রায়ের ক্ষেত্রে আপনারা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রায়, অর্থাৎ আমাদের 2016 প্যানেলের কথা বলছি, মানে সুপ্রিম কোর্টে গিয়ে এইটাকে বহাল রাখলো, রায় দিল, প্যানেল ক্যান্সেল করলো, অর্থাৎ মানে তাদের কিছুই হলো না। মানে যারা ডেটা রাখলো না, যারা নিজেদের কাজটা সঠিকভাবে করলো না, তাদের কিছুই হলো না, তাদের মানে তারা মুক্ত তাদেরকে বাহবা দিয়ে ছেড়ে দিলেন। অর্থাৎ মানে তাদেরকেই আপনারা বলি করলেন যারা কোনো দোষ নেই, যাদের কাছে কোনো প্রভাবশালী তকমা নেই। অর্থাৎ আপনারা এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন ভারতের বিচার ব্যবস্থা খুবই ভালো, এবং এই বিচারকরা, বিশেষ করে বিচারকরা শুধুমাত্র এইটা প্রমাণিত করতে চাইছে যে তারা যেটা বলবে সেটাই হচ্ছে ভগবানের বাণী। আমি সত্যি কথা বলছি, মানে এই জিনিসটা সমাজের পক্ষে অত্যন্ত খারাপ এবং বেদনাদায়ক। মানুষ আস্তে আস্তে বিচার ব্যবস্থার প্রতি আশা তুলে দিচ্ছে। তার অন্য কারণ আছে। এর আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন কার্যকলাপ হয়েছে যেখানে চোখের সামনে স্পষ্ট যিনি অ্যালিগেশন হয়েছে কি না হয়েছে সবাই জানে। বিভিন্ন ক্ষেত্রে আমরা আরজি কর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখেছি, কিন্তু বিচার ব্যবস্থা কী করলো? সবাই যেটা এক্সপেক্ট করেছিল সেটাই করলো, শুধু কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য। তারাও জানে যে কি করতে চলেছে, অথচ সুবিধার জন্য করলো। আমি জানি না শুধুমাত্র টাকা পয়সার খেলার এই নেতাদেরকে আমরা দোষ দিই কেন, ওপরেও বদ্ধ ঘরেও হয় কি না? আশা করি হয়, অবশ্যই হয়, না হলে এরকম আর পার্সিয়ালিটি কখনোই হয় না। আমি এটাই সর্বশেষ আশা রাখব যে তাদের যে ভুলগুলো করছে, সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, আপনারা নিজের কাজগুলো সঠিকভাবে করুন। অ্যাটলিস্ট যে বিচারপতি মানে বিচার দেওয়ার জন্য আপনারা ওই চেয়ারে বসেন, মানুষকে বিচার দিন। একটা মানুষ যদি বিচারের আশায় দীর্ঘ 5 বছর 7 বছর পর্যন্ত ঘুরে বেড়ায়, বছরের পর বছর ডেটের পর ডেট দিয়ে যান, আপনারা বুঝতে পারবেন না সেই মানুষটার প্রতি কী প্রভাব পড়ছে। একটা ছেলে যে ছোটোবেলা থেকে তার মারা বহু প্রচণ্ড গরিবের মধ্যে মানুষ করে তারা পড়াশোনা করিয়ে একটা চাকরি অর্জন করেছিল, এবং সেই মা বাবাকে তারা আশ্রয় দান করেছিল, মাথার উপর ছাদ তুলে দিয়েছিল, এখন সেই ছেলেটাকে আপনি চাকরি কেড়ে নিয়ে আপনি কি বিচার করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। মানে চোখের সামনে রয়েছে আপনাদের যা হয়েছে, মানে সিবিআই সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে বের করে দিয়েছে যে এরা আপনার যোগ্য, এরা অযোগ্য। আপনার তা সত্ত্বেও আপনারা বলছেন যে না এরা নট স্পেসিফাইড টেন্টের, তা আপনি যেকালে বলে দিচ্ছেন এরা টাকা ফেরত দেবে, এরা টাকা ফেরত দেবে না, তাহলে যারা যোগ্য আপনাদের মতে যারা যোগ্য আছে তাদেরকে আপনি স্কুলে পাঠিয়ে দিয়ে আরও তদন্তের অগ্রগতি করে যদি কোনো অযোগ্য ব্যক্তি থাকে তাদের খুঁজে বের করার দায়িত্ব কার? খুঁজে বের করার দায়িত্ব বিচার ব্যবস্থার না হলে সমস্ত এজেন্সির দায়িত্ব। তা আপনারা এজেন্সিকে বলুন যাতে এটাকে খুঁজে বের করা হয়। একটা মানুষের এরকম চিন্তা মানে এরকম মানে ফিজিক্যালি মানে তারা ফিট থাকে না, দীর্ঘ বছর বছর তারা পরীক্ষা দেবে। আজ থেকে একটা ছেলে, যে ছেলেটা এত বছর আগে পরীক্ষা দিচ্ছে, এত বছর পরে একটা সমুদ্রে ঠেলে দিচ্ছেন, মানে কি মনে করে আপনারা ঠেলে দিচ্ছেন আমি বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, মানে মাফ করবেন, যারা অ্যাডভোকেট আছেন তারা হচ্ছে সবচেয়ে বড় মানে সমস্যা তৈরি করছে এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে। আপনাদের যারা রয়েছে মানে সমর্থক, মানে একজন, আমি বিশেষ করে একজনের কথাই বলবো, 1 জন 2 জন 5 জন কয়েকজনের কথা বলবো, যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের নেতারা যোগ্য শিক্ষাকর্মী বৃন্দের আন্দোলনে এসে বড় বড় মেরে গেছে, মানে কথা বলে গেছেন, তারা বড় বড় কথা বলে গেছেন, মানে এই আন্দোলনকে সমর্থন নিয়ে সত্যি মানে কথা বলে গেছে, যেটা করা উচিত ছিল। অথচ সেই দলেরই আরেকজন নেতা শুধুমাত্র তার রাজনৈতিক চরিতার্থ সম্পূর্ণ করার জন্যে তিনি বলে দিচ্ছেন ওপেন মিডিয়াতে যে সবাই অযোগ্য। তার মানে সুপ্রিম কোর্ট ভুল ছিল। সুপ্রিম কোর্ট বলেনি, সুপ্রিম কোর্ট যে পর্যন্ত যেটা বলেনি সবাই অযোগ্য, সেটা কিছু পরিমাণ নেতারা বলে দিচ্ছেন যারা কালো কোট চাপিয়ে রয়েছেন।
মানে একটু লজ্জা হওয়া দরকার আপনাদের। আপনারা একসময় মানুষের জনপ্রতিনিধি ছিলেন। এই সমস্ত ছেলে শিক্ষক শিক্ষাকর্মী যাদের আপনারা মানে এই সমস্যার সৃষ্টি করেছেন, আপনারা যদি চাইতেন, আমরা প্রথম থেকে আমরা আপনাদের সমর্থন করতাম যে নিশ্চয়ই অবশ্যই কিছু একটা সলিউশন বেরোবে। আপনারা এই সলিউশনটা বের করলে শুধুমাত্র নিজের রাজনৈতিক চাহিদা মেটানোর জন্য। আপনারা চাইলে আপনারা পারতেন না, এই যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারতেন না। আপনারা সুপ্রিম কোর্টে বলতে পারতেন না যে না, বা হাইকোর্টে বলতে পারতেন না আপনাদের এই পুরো প্যানেলটা ক্যান্সেল করা ঠিক হচ্ছে না, যারা যারা এই ডকুমেন্টগুলো প্রডিউস করছে না তাদেরকে সাসপেন্ড করে দিন। ব্যাপারটা হচ্ছে জানেন, এই সমস্ত আধিকারিক এবং যারা অ্যাডভোকেট আছে আপনারা সবাই এটাকে রুজি করেই নিয়েছেন। মানে এই জিনিসটাকে যতটা টানা যায় আপনাদের ততটা টাকা খেতে সুবিধা হবে আপনারা। এবং বর্তমান রাজ্য সরকার কেউই চায় না এই প্রবলেমটা সলিউশন বেরোক। আপনারা চান এটা যতদিন মধ্যে এগিয়ে নিয়ে যাক। এবং এই সব ছেলেমেয়েরা কী করবে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। একটা সাধারণ মস্তিষ্কের মানুষ হলে আপনারা এই জিনিসটা করতে পারেন না। তো যাই হোক, আমাদের আগামীকাল যে অনুষ্ঠানটা আছে, আপনারা যারা আছেন মানে শিক্ষাকর্মীবৃন্দ, যারা বর্তমানে শিক্ষাকর্মী যারা যারা আছেন বিভিন্ন জায়গায়, যারা যারা আসতে চান, যারা যারা নাও আসতে পারেন, আমাদেরকে হেল্প করুন। আমাদের সত্যিই হেল্পের প্রয়োজন আছে, ঠিক আছে? আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের এই আন্দোলনকে সমর্থন করুন। আমাদের এখন হারানোর কিছুই নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা আসুন, সহযোগিতা করুন আমাদের। ব্যাস এটুকু বলা। ধন্যবাদ।